আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। এদিকে সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না বলছেন জিএম কাদের। জানাবো পদ্মা সেতু দুর্নীতি নিষ্পন্ন মামলা ফের তদন্ত হবে। বিপ্লব ন্যাসদ করতে ষড়যন্ত্র থেমে নেই বলছেন মঞ্জুরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের ঝুঁকি আছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছর যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এই অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি। সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না। জাতীয় পার্টি সহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনে অগ্রহণযোগ্য হবে না। জিএম কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার, তা করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার কথা বলে সমাবেশের অনুমতি দিচ্ছে না। কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার, রাষ্ট্র সেটি পালন করছে না। বৈষম্যমুক্ত দেশের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোসর বলে রাজনীতিতেও বিভাজন করা হচ্ছে। বিনা বিচারে নির্যাতন, হয়রানি, মামলা দেওয়ার, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এই হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা এটাকে ফ্যাসিবাদ হিসেবে দেখছি। নব্য ফ্যাসিবাদের আবার চেপে বসেছে। 48 দলের মধ্যে 30টি দলকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ভাবা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে কোনো সরকার ক্ষমতায় ছাড়তে চায় না। এর অন্যতম কারণ, ক্ষমতা ছাড়ার পর অত্যাচারিত হয়, যেমনটি হয়েছিল এরশাদের সঙ্গে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তাকে জেলে যেতে হয়েছিল। তিনি বলেন, কেউই নিরাপদ নয়। কেউ কখন কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন কিংবা সংস্কার করতে সক্ষম হবেন না। তিনি বলেন, 1000 ছাত্র জনতা জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, তারই ফল আজকের সরকার। কিন্তু আমাদের কেন এই কর্মসূচি করতে দেওয়া হলো না? কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা না হলে এই পতাকা থাকতো না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যার যে অবদান তার স্বীকার করতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, আমরা 32 বছর ধরে বৈষম্যের শিকার। যখন যে দল ক্ষমতা এসেছে তারা নির্যাতন করেছে, দমিয়ে রাখতে চেয়েছে। আমাদের মামলা রয়ে গেছে, আওয়ামী লীগ বিএনপির মামলা উঠে গেছে। জাতীয় পার্টি কখনোই মাথা নত করেনি। যে ধরনের পরিস্থিতি হোক, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। পদ্মা সেতু দুর্নীতি নিষ্পন্ন মামলা ফের তদন্ত হবে। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। যোগসদস্যের অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব, প্রধান প্রকৌশলী এসএনসি লাভালিন সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করবে সংস্থাটি। তিনি বলেন, ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি, পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল ইনকে কার্যালয় দেশে কার্যাদেশ পাইয়ে দেওয়ার অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে 2014 সালে আদালত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই মামলার পূর্ণ পর্যালোচনা করে কমিশন মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আওয়ামী লীগ সরকার সময়ে দুর্নীতি প্রমাণ না মেলেও কথা বলে যে মামলার সমাপ্তি টেনেছিল দুদক, সেই পদ্মা সেতু দুর্নীতির মামলা 10 বছর পর ফের সচল হতে যাচ্ছে। 2012 সালের 17 ডিসেম্বর রাজধানী বনানী থানায় 7 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মামলার প্রধান আসামি করা হয় সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তাকে গ্রেপ্তার করার পাশাপাশি সরাসরি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি পরে জামিনে মুক্তি পান। এক পর্যায়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিও ফিরিয়ে দেওয়া হয়। মামলার এজাহারে বলা হয়েছিল, এই আসামির পারস্পরিক যোগসাজশে
ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতুর প্রকল্পের তদারকি পরামর্শের কাজ এর অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এসএনসি লাভালিন ওই কার্যাদেশ পেলে ঘুষ লেনদেনের সম্পন্ন হতো বলেও এজাহারে লেখা হয়। 22 মাস তদন্তের পর 2014 সালের 17 সেপ্টেম্বর দুদক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বাধীন একটি টিম এই মামলাটি তদন্ত করে। চূড়ান্ত প্রতিবেদন বলা হয়, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি বা ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। ওই বছরের 16 অক্টোবর দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে 7 আসামির সবাইকে অব্যাহতি দেন ঢাকার একটি আদালত। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার এজাহারে সন্দেহভাজনের তালিকায় ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। দুর্নীতির ওই ষড়যন্ত্র সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগের বাধ্য হন আবুল হোসেন। মামলার চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে তারাও এই অভিযোগ থেকে রেহাই পান। বিপ্লব ন্যাসাদ করতে ষড়যন্ত্র থেমে নেই বলছেন মঞ্জুরুল ইসলাম। 24 বিপ্লব ন্যাসাদ করতে ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী দোসরদের খুঁজে বের করে গ্রেপ্তারের আহ্বান জানান। দীর্ঘ 13 বছর পর রাজধানীতে প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সদস্য সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও জুলাই বিপ্লবের শহীদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দিন। দীর্ঘদিন গুমের শিকার নেতাকর্মীরাও তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনো ফিরে আসেনি বলে জানান বক্তারা। তারা বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্বাচনের শিকার হবার পরেও একটু দমে যায়নি শিবিরের নেতাকর্মীরা, বরং 24-এর গণ অভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হবার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ খান বলেন, ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে হেনস্থা করা হতো, অথচ তারা বন্যা হলে সবার আগে দৌড়ায় মানুষের বিপদে ছুটে যায়। সায়েন্স ফেস্ট করে বিপ্লবকে স্মরণ করে ভারতীয় এজেন্টরা এর পেছনে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হোসেন বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা চেয়েছে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে নিজেদের আয়ত্তে নিতে। সম্মেলনে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিনের ছাত্র নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তারা ছাত্র শিবিরকে নির্যাতন মারিয়ে সুদিনে ফেরার শুভকামনা জানায়। দেশের জন্য ও ইসলামের জন্য জীবন দেওয়া শহীদদের স্মরণ করেন তারা। এ সময় তারা ফিলিস্তিনের গাজায় শহীদদের মাগফিরাত কামনা করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের ঝুঁকি আছে। ডিজিটাল আইনের মতো অপব্যবহারের ঝুঁকি থাকছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে। এতে বুলিং, ধর্মীয় উস্কানি, ওয়ারেন্ট ছাড়া পুলিশের গ্রেপ্তারের ক্ষমতা সংক্রান্ত ধারাগুলোর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ফের কুক্ষিগত করার সুযোগ তৈরি হয়েছে। অধ্যাদেশটি মূলত আগে ডিজিটাল বা সাইবার সিকিউরিটি আইনের পুনরাবৃত্তি হয়েছে। বিশ্লেষণে বলা হয়, অধ্যাদেশে সাইবার সুরক্ষা এজেন্সি, মহাপরিচালক ও পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা সাইবার নিরাপত্তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে অনেক শব্দের ব্যাখ্যা নেই, ভাষাও দুর্বোধ্য। এতে অপব্যবহারের সুযোগ তৈরি হবে। ধারা 8, 25, 26, 35 আগের মতো নির্বাচনমূলক এই ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতার ও দেশের বিদ্যমান দক্ষতা বিবেচনায় না নিয়ে এমনকি অংশীজনকে কেন সম্পৃক্ত করা হলো না তা নিয়ে প্রশ্ন আছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা একটা জগাখিচুড়ির আদেশ হয়েছে। সাইবার, ইন্টারনেট, ডিজিটাল সব মিলিয়ে জগাখিচুড়ি করেছে। সাইবার সুরক্ষার নাম হলেও আগে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের এক ধরনের পুনরাবৃত্তি এটি। বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে এটি নিয়ন্ত্রণমূলক ও নজরদারির অধ্যাদেশ পরিণত হয়েছে। ডিজিটাল অধিকার কথা বলা হয়েছে, কিন্তু পুরো অধ্যাদেশ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।